এবং টংস্টেনটা বহুতবার আসছে ভাইয়া। যেমন তোমার হচ্ছে হাইড্রোজাইরাম, বইয়ে কি আছে শুনবা? বইয়ে ভুল কোন জায়গাতে আমি একটু বলে দিই, দেখো উপর দিকে নিয়ে আসি একটু। বইয়ে ভুল হচ্ছে, বইয়ে ভুলটা হচ্ছে কোন জায়গায় জানো? এই যে এই জায়গাতে এ দেওয়া নাই তোমাদের বইতে, এই জায়গাতে ওরা অন্য একটা যে ওয়ার্ড দিয়ে রাখছে, আমি তোমাকে দেখাই, একটু দেখালে বুঝতে পারবা। এই দেখো, এই দেখো, প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। কিন্তু অনেকেরই এই রসায়ন নিয়ে ভীতির মধ্যে থাকতে হয়, আর এই ভীতি কাটাতে তোমাদের জন্য আমি কিছু ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমরা এই রসায়নের চ্যাপ্টারগুলোকে কয়েকটি খণ্ডে ভাগ করে করে ক্লাস লেকচার আপলোড দিব। তুমি যদি একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ক্লাস করো, আমি আশা রাখি তোমার রসায়নে সিকিউ বলো, এমসিকিউ বলো বা এসকিউ বলো, তোমার কোনো প্রকার কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। আমরা এই নবম দশম শ্রেণীর যে বইটা আছে, যে বইগুলো তোমরা গভর্নমেন্ট থেকে পেয়েছো, এই বইটাকেই আমরা বিস্তারিত, একটু সহজ ভাষায় বিস্তারিত আমরা এই কেমিস্ট্রি মজা যে আমাদের সিক্রেট বুকটা আছে, এই বইয়ের মধ্যে আমরা লিখেছি। আমরা রসায়নের তৃতীয় অধ্যায়টা আজকে আলোচনা করব। তো চলো কিভাবে এই মূল বইটার সাথে তুমি ম্যাচিং করে এই নোটটা সুন্দর করে পড়বা সেটাও আমরা দেখায় দিব, আর কিভাবে নোটটা সাজিয়েছি চলো সেটাও তোমরা দেখতে পাবা। দেখো, ফার্স্টে সুন্দর একটা আমরা হচ্ছে তোমার কিছু যন্ত্রপাতির ছবি দিয়েছি, এখানে আমার পরিচয় দেওয়া আছে। তো ফার্স্টে আমাদের তোমার হচ্ছে এই বইয়ের যে বিষয়গুলো, কে লিখছে না লিখছে, এখানে কে টাইপ করে সম্পূর্ণ বিষয়গুলো দেওয়া তোমরা দেখবা। এখানে পরিচয় দেওয়া আমার, এরপরে হচ্ছে তোমার বুক ডিজাইনের নাম দেওয়া। এবার দেখো, এইখান থেকে মূলত আমাদের চ্যাপ্টারটা শুরু। দেখো কি বলছে এখানে, এই পদার্থের গঠন যে চ্যাপ্টারটা, এই পদার্থের গঠনের আমরা এখানে মোট পার্ট করছি, মোট 6টা। কয়টা পার্ট? 6টা পার্ট। এই 6টা পার্টে প্রতিটা পার্টে আমরা তোমার হচ্ছে মূল বইয়ের কোন কোন টপিকগুলো নিয়ে আলোচনা করছি সেগুলো দেওয়া আছে। তোমরা বইটা খুললেই দেখতে পাবা, বইটা খুললেই তোমরা দেখতে পাবা যে দেখো, এই যে তোমাদের বইতে 3.1 এরকম পয়েন্টগুলো উল্লেখ করা আছে। তো এখানে দেখো এই যে 3.1, এরপর 3.2, 3.3, 3.4, এই 4টা অংশ নিয়ে আমরা পার্ট 1 সাজিয়েছি। আমরা প্রতিটা পার্টে আমরা বিস্তারিত লেখার পাশাপাশি আমরা কি করেছি, এই অংশ থেকে আসা বোর্ডের বিভিন্ন এমসিকিউ এবং খ নাম্বারগুলো এবং এসকিউগুলো সলভ করেছি, যার ফলে তোমার ওই অংশটা যদি সুন্দর মতো আমাদের এখান থেকে পড়ার পরে তুমি যদি বইটা পড়ে ফেলো, আশা করি তোমার আর কোনো অসুবিধা হবে না। তো চলো আমরা ক্লাসে চলে যাই, কথা না বাড়াই। হ্যাঁ, দেখো এভাবে আমরা পার্ট 2, পার্ট 3, পার্ট 4, পার্ট 5, পার্ট 6। এখন প্রশ্ন হলো ভাইয়া কোন অংশ থেকে আমাদের সৃজনশীল বা এমসিকিউ আসে? প্রতিটা অংশে সেগুলো উল্লেখ করা আছে। মূলত প্রথম 2টা পার্ট হলো এমসিকিউর জন্য এবং ক খ এর জন্য, আর বাদবাকি যে পার্টগুলো আছে এই পার্টগুলো সাধারণত তোমাদের সৃজনশীলে আসে। তবে এই লাস্টের পার্টটা মূলত এমসিকিউর জন্য। মূলত পার্ট 3, পার্ট 4 এবং পার্ট 5 এই 3টে হচ্ছে তোমার কি বলতো, তোমার হচ্ছে সৃজনশীলের জন্য। আমরা কোন প্রশ্ন কিভাবে আসবে সম্পূর্ণ বিস্তারিত আমরা আলোচনা করছি। দেখো একটু সবাই, এই যে এখানে অনেক কথা লেখা আছে, তোমরা এগুলো পড়ে নিও, এমনি দেখে নিও। এখানে কি কি আছে, এখানে সাজেশন আছে, বোর্ড কোশ্চেন আছে, বোর্ডের অ্যানালাইসিস আছে, তারপর তোমার হচ্ছে কম্প্রিহেনসিভ কোশ্চেন আছে, প্র্যাকটিস আছে, মডেল, সব কিছু আছে এখানে, এটার মধ্যে সব কিছু আছে। দেখো এখানে বোর্ড কোশ্চেনের একটা অ্যানালাইসিস দেওয়া। এই অ্যানালাইসিস তুমি দেখো তাহলে তুমি বুঝে যাবা যে প্রতি বছর এখান থেকে মানে কোন সালে কোন বোর্ডে কতগুলো করে এমসিকিউ আসছে, সুন্দর করে একটা সারণী দেওয়া আছে, একদম 2018 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত। এবার নিচের দিকে শিখন ফল, আমরা এই চ্যাপ্টারে কি কি শিখবো এখানে সুন্দর করে উল্লেখ করা আছে, এগুলো আমরা মানে পার্ট 1, পার্ট 2 এর মধ্যে গেলেই আমরা বুঝতে পারবো। এবার চলো মূল অংশে চলে যাই আমরা। দেখো মেইন অংশটা কি? মেইন অংশটা হচ্ছে তোমার 3.1, 3.2, 3.3 এবং 3.34, এটা হলো মূল বইয়ের তোমার হচ্ছে পার্ট 1। তো চলো আমরা আর কথা না বাড়িয়ে শুরু করি। ফার্স্টে তোমরা মূল বইতে ঢুকলে 3.1 এর মধ্যে পাবা মৌলিক পদার্থ। তো আজকে আমরা শিখবো মৌলিক পদার্থ জিনিসটা কি।
দেখো, মৌলিক পদার্থ হলো সেই ধরনের পদার্থ যেগুলোকে তুমি যদি ভাঙো ওই পদার্থ ছাড়া আর অন্য কোনো কিছু পাবা না। যেমন তোমাকে যদি এক টুকরো বিশুদ্ধ স্বর্ণ দেওয়া হয়, তোমরা সবাই জানো যে গোল্ডের প্রতীক হচ্ছে কি AU। তোমাকে বিশুদ্ধ স্বর্ণ যদি দেওয়া হয় বা বিশুদ্ধ তোমাকে যদি লোহা দেওয়া হয়, আয়রন, ফেরাম, Fe, তো এই বিশুদ্ধ লোহাকে বা বিশুদ্ধ স্বর্ণকে ভাঙলে তুমি এই স্বর্ণের পরমাণু বা তুমি এই লোহার পরমাণু ছাড়া আর অন্য কোনো কিছু পাবা না। যদি তুমি কোনো বিশুদ্ধ পদার্থকে ভেঙে যদি ওইটা ছাড়া অন্য কোনো কিছু না পাও, তাহলে ওটাকে আমরা কি বলবো বলো তো? মৌলিক পদার্থ। মৌলিক পদার্থের সাধারণত ইংরেজি নাম হচ্ছে এলিমেন্টারি সাবস্ট্যান্স, যেটাকে সংক্ষেপে তোমার কেমিক্যাল এলিমেন্ট লেখে অনেকে, আবার অনেকে সংক্ষেপে এখন বর্তমানে এলিমেন্টও বলা হয়। তো মৌলিক পদার্থ, এটার তোমার ইংরেজি এলিমেন্ট বললাম, এলিমেন্টের আবার বাংলা কি দাঁড়ায় বলো তো? মৌল দাঁড়ায়। কিন্তু মৌল এবং তোমার হচ্ছে মৌলিক পদার্থের মধ্যে কিছুটা তফাৎ আছে। তো তোমাদের নবম দশম শ্রেণী বা ইন্টারমিডিয়েটের বেলায় এটাকে পৃথক করে না লিখে ওরা একই লিখছে কিন্তু বইগুলোতে। তো যেহেতু তোমরা ছোট মানুষ, তোমরা কি করবা, এই দুটাকে মৌল বা মৌলিক পদার্থ বা এলিমেন্টকে একই সংজ্ঞা লিখবা। তোমাদের অন্যান্য বইগুলোতে আমি দেখলাম যে বোর্ডের যে কোশ্চেনগুলো আসছে অনেক সময় দিছে এলিমেন্ট কি, অনেক সময় দিছে মৌল কি, এই সেম সংজ্ঞাটাই লিখে দিচ্ছে সবাই। পৃথিবীতে কয়টি মৌল আছে? এখানে তিনটা ইনফরমেশন খুব ভালো মতো মনে রাখবা। এক নাম্বার, বর্তমানে পৃথিবীতে মনে রাখবা 118টি মৌল আবিষ্কৃত হয়েছে, যেগুলো কিন্তু পর্যায় সারণীর মধ্যে অবস্থিত। 2 নাম্বার, হাইড্রোজেনকে দুষ্টু মৌল বলা হয়। এই কথাটা একটু মজা করে মনে রাখবা, হাইড্রোজেন একটা দুষ্টু মৌল। কারণ তুমি দেখবা যে কোনো যৌগ করার মানে যৌগ গঠন করার ক্ষেত্রেই দেখবা হাইড্রোজেন যে কারোর সাথে কিন্তু যুক্ত হয়ে যায়। এমনকি দেখবা জৈব যৌগ যখন তুমি পড়বা তখন দেখবা যে হাইড্রোজেন কিন্তু কার্বনের সাথে একদম লেপ্টে থাকে, অধিকাংশ যৌগের মধ্যেই কিন্তু হাইড্রোজেন ঢুকে পড়ে। এ দুষ্টমি করে, বুঝছো? এবার দুষ্টমি করে। এবার চলে আসো, এটাকে এমসিকিউ দিতে পারে, আমার নাও দিতে পারে, কিন্তু তোমাদের বইতে নাই, উচ্চ শ্রেণী বইগুলোতে আছে। ওকে, প্রকৃতিতে পাওয়া যায় 98টি মৌল। মনে রাখবা এই 118টা মৌলের মধ্যে তুমি প্রকৃতিতে একদম ন্যাচারালি পাবা হচ্ছে কতগুলো? 98টা। আর বাদ বাকি 20টা কৃত্রিমভাবে কি ল্যাবে প্রস্তুত করা হয়। এক কথা, তুমি 20টা প্রাকৃতিকভাবে পাবা না, এগুলো ল্যাবরেটরিতে তৈরি করে ব্যবহার করা হয়। আর বাদ বাকি 98টা কি বলতো? প্রকৃতিতে পাওয়া যায়। এটা কিন্তু এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট একটা লাইন। এই 98 আর 20 যোগ করলে কত হয়? 118টা। এই মোট 118টা মৌল। আশা করি বুঝতে পারছো, খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ কিন্তু এগুলো। হ্যাঁ, এটা ভালো করে পড়ে নিও। এবার চলে আসো হলো পরবর্তী অংশে। 3 নাম্বার, মানুষের দেহে কয় ধরনের তোমার মৌল আছে? একদম ঠাড়া মুখস্থ রাখবা এই জিনিসটা, যে কয় ধরনের? 26 ধরনের। যেমন তোমাকে যদি আমি একটা উদাহরণ দিই তুমি ভালো মতো বুঝতে পারবা। দেখবা আমরা ডাক্তারের কাছে গেলে অনেক সময় দেখা যায় ডাক্তার বলে কিন্তু যে আপনার শরীরে লৌহের ঘাটতি হয়েছে, লৌহের ঘাটতি হয়েছে। লৌহ মানে কি বলতো? আয়রন। এই যে আয়রনের ঘাটতি হয়েছে। আবার দেখবা আমাদের কিন্তু ডিহাইড্রেশন হইলে আমরা স্যালাইন খাই, তাই না? ওর মধ্যে কিন্তু লবণ থাকে। তো লবণের মধ্যে কি কি পাওয়া যায়? সোডিয়াম এবং কি ক্লোরিন, সোডিয়াম ক্লোরাইড। লবণের সঙ্গে কি সোডিয়াম ক্লোরাইড না আমরা যেটা খাই, খাবার লবণের সঙ্গে কি সোডিয়াম ক্লোরাইড, NaCl। তাহলে এর মধ্যে কি আছে? সোডিয়াম আছে, ক্লোরিন আছে। তাহলে অবশ্যই এগুলো আমাদের বডিতে আছে। যদি এগুলো আমাদের বডিতে কোনো কারণে কমে যায় তবে আমরা কিন্তু বিভিন্ন ধরনের রোগে ভুগি। সুতরাং আমাদের এই সোডিয়াম বলো, ক্লোরিন বলো, আয়রন বলো, এই মৌলগুলো কিন্তু আমাদের বডিতে আছে। এরকম 26 ধরনের মৌল আমাদের শরীরে অবস্থিত। এমনকি মনে রাখবা তোমরা সবাই জানো আমাদের বডিতে কিন্তু কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এগুলো কিন্তু একদম প্রত্যেকটা বডির প্রতিটা পার্ট গঠনের জন্যই আমাদের প্রয়োজনীয় লাগছে। সুতরাং কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, আয়রন, সোডিয়াম, ক্লোরিন এগুলা অধিকাংশ মৌলই আমাদের শরীরে কি বলতো তোমার হচ্ছে অবস্থান করে। এরকম তুমি 26টি মৌল পাবা যা আমাদের শরীরের মধ্যে অবস্থান করে। তাই এমসিকিউ যদি কখনো আসে যে মানব দেহে কয় ধরনের মৌল পাওয়া যায়, তুমি অ্যান্সার দিয়ে দিবা কয় ধরনের বলো তো? 26 ধরনের। এবার চলে আসে নিচের দিকে। যৌগিক পদার্থ বা কম্পাউন্ড কাকে বলে? ভাইয়া কি বলছে? যে সকল পদার্থকে ভাঙলে 2 বা 2 এর অধিক মৌল পাওয়া যায় তাকে কি বলা হয়? যৌগিক পদার্থ বা কি বলতো? কম্পাউন্ড। এক কথা, তুমি যদি এই সোডিয়াম ক্লোরাইড এই লবণের তোমার হচ্ছে কোনটাকে ভাঙো, এই যৌগটাকে যদি ভাঙো তাহলে কি পাবা বলো তো? সোডিয়ামকে পাবা আর কি পাবা? ক্লোরিনকে পাবা। তো এখানে কয়টা মৌল বলো তো? 2টা মৌল। তোমাকে যদি বলা হয় সালফিউরিক অ্যাসিডকে ভাঙতে, তো এখানে কি কি মৌল আছে? এখানে হাইড্রোজেন আছে, এখানে সালফার আছে, এখানে কি অক্সিজেন আছে। সুতরাং যে সকল তোমার হচ্ছে যৌগগুলোকে ভাঙলে বা পদার্থগুলোকে ভাঙলে একই ধরনের না, ভিন্ন ভিন্ন ধরনের তুমি একাধিক মৌল পাবা।
যেমন এখানে দেখো সোডিয়াম আলাদা, ক্লোরিন আলাদা, এখানে হাইড্রোজেন আলাদা, সালফার আলাদা, অক্সিজেন আলাদা। সুতরাং একই ধরনের ভিন্ন ভিন্ন মৌল যদি তুমি একাধিক পরিমাণে পাও তাহলে পরে সেটাকে আমরা কি বলি বলতো যৌগিক পদার্থ। তাই বলছে যে সকল পদার্থকে ভাঙলে দুই বা তার সে কি বলতো দুইয়ের বেশি, যেমন এখানে দেখো দুইটা মানে দুই ধরনের, আবার দুইয়ের অধিক ধরন, যেমন এখানে দেখো 3 ধরনের আছে, এরকম মৌল পাওয়া যায় তাকে আমরা কি বলি বলতো যৌগিক পদার্থ বা কি কম্পাউন্ড বলে থাকি। আশা করি বুঝতে পারছো। এবার তোমাদের বইগুলোতে একটা উদাহরণ দেওয়া আছে, আমি অনেকগুলো লিখে রাখছি, তোমাদের প্রতিটাই কিন্তু এমসিকিউর জন্য কাজে লাগবে। দেখো পানির সংকেত কি H2, গ্লুকোজের সংকেত কি C6H12O6, এগুলো কিন্তু মনে রাখবে, এগুলো কিন্তু পরীক্ষায় কাজে লাগবে সামনে আমাদের। মনে রাখবা গ্লুকোজ আর ফ্রুক্টোজ দুটার সংকেত কিন্তু কি সেম, গ্লুকোজের সংকেত যা ফ্রুক্টোজের সংকেত তাই। কিন্তু তুমি যদি এর সূক্ষ্ম গঠন দেখতে চাও তাহলে পরে এই গ্লুকোজের মধ্যে পাওয়া যায় হলো অ্যালডিহাইড মূলক CHO, আর এই ফ্রুক্টোজের মধ্যে পাওয়া যায় হচ্ছে কিটোন মূলক CO দুইটা বন্ধন দিয়ে ও এক হাত খালি, এখানে পাওয়া যায় কিটোন মূলক, এখানে পাওয়া যায় কি বলতো অ্যালডিহাইড মূলক। এই দুইটা যৌগের গঠনের মধ্যে পার্থক্যই একটা জায়গাতেই, বাট এদের সংকেতটা কি বলতো সেম, C6H12 কি O6। ওকে, এবার চলে আসো কার্বন মনোঅক্সাইড। কার্বন দিলাম, কার্বন মনো মানে কত 1, তাই 1, আর অক্সাইড মানে কি অক্সিজেনকে বোঝানো হচ্ছে, তাহলে একটা অক্সিজেন জন্য বলা হচ্ছে কার্বন মনোঅক্সাইড। ডাই মানে কত বলতো 2, তাহলে কার্বন ডাই অক্সাইড মানে কি CO2। এবার এই যে যৌগগুলো এখানে দেওয়া, কম্পাউন্ডগুলো দেওয়া, এখানে কোন মানে মৌলগুলোর অনুপাত চেয়েছে, কোন মৌল কতগুলো করে আছে। যেমন পানিতে হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত, হাইড্রোজেন কটা 2টা তাই 2:, কত অক্সিজেন একটা তাই 1। তাহলে এখানে দেখো তো কার্বন কয়টা 6টা, তাহলে নিয়ম অনুযায়ী 6:, কত আছে হাইড্রোজেন কয়টা 12টা, অক্সিজেন কয়টা 6টা। তো দেখো তো আমার নিয়ম অনুযায়ী 6:12:6 হওয়ার কথা না, বাট দেখো আমাদের হয়েছে কত 1:2:1। আসলে এখানে কি করা হয়েছে জানো, এখানে সবচেয়ে ছোট যে সংখ্যাটা আছে ওটা দিয়ে সবগুলোকে কি ভাগ করে দেওয়া হয়েছে। তুমি সবগুলোকে ভাগ করে দাও, 6 দিয়ে ভাগ করলে কত হয়, 6কে 6 দিয়ে ভাগ করলে 1:6 মানে 12কে 6 দিয়ে ভাগ দিলে কত হয় 2:, এখানে কত বলো তো 1, তাই 1:2:1 লেখা হয়েছে। সেম কেস এখানে ঘটানো হয়েছে। কার্বন মনোঅক্সাইড, কার্বনও একটা অক্সিজেন একটা, তাই 1:1, কার্বন একটা অক্সিজেন দুইটাতে 1:2। এগুলো কিন্তু এমসিকিউতে আসতে পারে, তুমি একটু কষ্ট করে পড়ে নিও, এই সংকেতগুলো মনে রাখলে পরে তোমার এই অনুপাতগুলো বের করা কি হয় বলতো সহজ হবে আশা করি। দেখো এবার 3 নাম্বার কি বলছে, সরি 5 নাম্বার কি বলছে, পরমাণু বা অ্যাটম কাকে বলে। দেখো অনেকবার কিন্তু বোর্ড পরীক্ষায় আসছে এগুলো। কি বলছে যে মৌলিক পদার্থের কেমন কণা, ক্ষুদ্রতম কণা যার কি নাই স্বাধীন অস্তিত্ব নাই। এগুলো কিন্তু এমসিকিউতে বহুপদী এমসিকিউগুলোতেও আসে, সুতরাং প্রতিটা জিনিস গুরুত্ব দিয়ে পড়বা যে মৌলিক পদার্থের কেমন কণা, ক্ষুদ্রতম মানে ছোট একটা কণা যার কি নাই স্বাধীন কোনো অস্তিত্ব নাই, মানে একা রেখে দিলে কোনো অস্তিত্ব নাই, কিন্তু ক্ষুদ্রতম একক হিসেবে কি করে রাসায়নিক বিক্রিয়ায় কি করে অংশগ্রহণ করতে পারে, তাকে আমরা পরমাণু বা কি বলতে পারি অ্যাটম বলতে পারি। তাই সোজা কথা যে এরা হলো কি বলতো মৌলিক পদার্থের কেমন কণা, ক্ষুদ্রতম কণা যাদের কোনো কি নাই স্বাধীন কোনো কি অস্তিত্ব নাই, বাট ওই ক্ষুদ্র কণাটা সরাসরি কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ কিন্তু করতে সক্ষম, এদেরকেই বলা হয় কি বলতো পরমাণু। মনে রাখবা আজকের পর থেকে যে অণু মানে কোনো যৌগ বিক্রিয়া আসলে মূলত করে না, প্রথমে কোনোটা যৌগ ভেঙে প্রথমে পরমাণুতে রূপান্তর হয়, এবার একটা পরমাণু আর একটা পরমাণুর সাথে কি হয় বলতো যুক্ত হয়। তাই এখানে বলা হয়েছে যে এর রাসায়নিক বিক্রিয়া সরাসরি অংশগ্রহণ করতে পারে। যেমন ধরো তুমি কোনো একটা যৌগ লিখলা অ্যামোনিয়া, অ্যামোনিয়াকে তুমি মনে করো পানির মধ্যে দিয়ে দিলা, অ্যামোনিয়া তো গ্যাস পানির মধ্যে দিয়ে দিলা, তো অ্যামোনিয়া যখন পানিতে মধ্যে তুমি দিয়ে দিবা এর সাথে যখন যুক্ত হবে তখন সরাসরি এই অ্যামোনিয়াটা কিন্তু ওর সাথে বিক্রিয়া করতে পারবে না। মনে রাখবা যে কোনো একটা যৌগ আর একটা যৌগের সাথে সরাসরি বিক্রিয়া করে না, প্রথমে ওই যৌগটা ভেঙে গিয়ে আগে পরমাণুতে রূপান্তর হয়, এবার পরমাণুর সাথে পরমাণু কি যুক্ত হয়ে তোমার কোনো একটা কি বলতো যৌগে রূপান্তর হয়, নতুন যৌগে। আশা করি আমার কথা বুঝতে পারছো। এবার চলে আসো, তাই বলা হয়েছে যে পরমাণু সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় কি অংশগ্রহণ করতে পারে, মাথায় রেখে এমসিকিউ কিন্তু আসতে পারে যে যখন এমসিকিউ যদি কখনো আসে যে তোমার হচ্ছে নিচের কোনটি সরাসরি রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করতে সক্ষম, অ্যান্সার দিবা কি বলতো পরমাণু। আর মনে রাখবা এদের কোনো স্বাধীন কোনো কি নাই বলতো অস্তিত্ব নেই। এবার আমরা পরমাণুর একটু ছোট্ট ইতিহাস পড়ে আসি, তবে আরেকটা জিনিস তোমাকে শিখে দিই এক্সাম্পলের থেকে, যে হাইড্রোজেন, নাইট্রোজেন, ক্লোরিন, ফ্লোরিন, সোডিয়াম মানে ক্যালসিয়াম, এখানে অনেকগুলো মৌল দেওয়া আছে। তো এখানে দেখো তো হাইড্রোজেন এভাবেও লেখা যায়, আবার H2 হিসেবেও লেখা যায়, নাইট্রোজেন এভাবেও লেখা যায়, আবার N2 হিসেবেও লেখা যায়, ক্লোরিন কিন্তু এভাবেও লেখা যায়, আবার Cl2 হিসেবেও লেখা যায়। অ্যান্ড কোশ্চেন হলো এখানে কেন কোনোটার সাথে 2 দেওয়া হয় নাই, সবগুলাই কেন তোমার হচ্ছে এরকম একটা করে লেখা হয়েছে।
মনে রাখবা যদি একা থাকলেই মনে রাখবা সে হলো কি বলতো পরমাণু। আর যখনই একের অধিক হয়ে যাবে একই জিনিস তখন সে কি হয়ে যাবে বলতো অণু। যেমন এখানে এটা হাইড্রোজেনের অণু, এখানে দেখো এটা নাইট্রোজেনের অণু, এখানে দেখো এটা ক্লোরিনের কি অণু। আর এই যে একটা হাইড্রোজেন পরমাণু, একটা ক্লোরিনের পরমাণু, একটা নাইট্রোজেনের কি বলতো পরমাণু। তাহলে মনে রাখবো একা থাকলে পরমাণু, একের অধিক যখনই যুক্ত হবে একই জিনিস তখন সেটা কি হয়ে যাবে অণু। এটা কিন্তু বোর্ড পরীক্ষায় আসছে যে এরকম প্রশ্ন দিবে তোমাদেরকে যে হাইড্রোজেন এবং মানে H এবং H2 এই দুটির মধ্যে পার্থক্য কি ব্যাখ্যা করো। তখন তোমাকে ব্যাখ্যা করতে হবে যে শুধু হাইড্রোজেন হলো পরমাণু আর H2 হলো কি বলতো অণু। প্রথমে অণুর সংজ্ঞা দিবা, পরমাণুর সংজ্ঞা দিবা, দিয়ে দুটোর ব্যাখ্যাতে দিবা। আশা করি বুঝতে পারছো। শুধু কি এটা আসতে পারে না, দিতেই পারে যে না N এবং N2 এই দুটোর মধ্যে আসলে মূলত পার্থক্যটা কি। মার্কে কিন্তু বা এসকিউ কিন্তু আসতে পারে, মাথার মধ্যে রেখে পড়াশোনা করিও। এবার চলে আসো এখানে কিছু তথ্য, অতিরিক্ত তথ্য, যে ইংরেজি অ্যাটম শব্দটি এসেছে হলো গ্রিক শব্দ অ্যাটমোস থেকে। কি থেকে? অ্যাটমোস থেকে। এটি হলো একটা গ্রিক শব্দ। এর কিন্তু আমরা ভাঙি তাহলে দুইটা জিনিস পাবো, এ আর হলো কি টোমোস। আজকের পর থেকে মনে রাখবা যে তোমার হচ্ছে গ্রিক শব্দের অর্থ এ অর্থ হলো না, এ অর্থ কি না। আর টোমোস শব্দের অর্থ কি বলতো বিভাজ্য বা যাকে ভাগ করা যায়। তাহলে অ্যাটমোস, তাহলে এ মানে যদি না হয় আর টোমোস মানে যদি ভাগ করা যায় বুঝায়, তাহলে অ্যাটমোস মানে কি যাকে ভাগ করা যায় না। এই অ্যাটমোস থেকে যদি অ্যাটম শব্দটা আসে তাহলে বলতেই পারি যে অ্যাটম বা পরমাণুকে ভাগ করা বা বিভক্ত করা যায় না। এই কথাটা আগে ধারণা করা হয়েছিল, কিন্তু বর্তমানে তো এখন ভেঙে খণ্ড খণ্ড করা যায়, বুঝছো? কি বলছে? এই অর্থ না, আর টোমোস অর্থ কি কাটা বা কি ভাগ করা। সুতরাং অ্যাটমোস শব্দের অর্থ কি অবিভাজ্য বা কি যাকে ভাগ করা যায় না। কথাটা মাথায় রাখবা। কিন্তু বর্তমানে আধুনিক তোমার রসায়নে কিন্তু তোমার হচ্ছে কেমিস্ট্রির এই অ্যাটমগুলোকে বা পরমাণুগুলোকে ভাগ করে অনেক কিছু পাওয়া যায়, আমরা নিচে সেগুলো নিয়ে আলোচনা করেছি। এবার দেখো এই লাইনটা কিন্তু মানে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। খ্রিস্টপূর্ব 400 অব্দে মানে খ্রিস্টের জন্মেরও 400 বছর পূর্বে গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস, একজন বিজ্ঞানীর নাম, এই ডেমোক্রিটাস সর্বপ্রথম পরমাণু নিয়ে কি করেন বলতো ধারণা দিয়েছেন। এমসিকিউ আসতে পারে সর্বপ্রথম পরমাণু নিয়ে ধারণা কে দিয়েছেন, তোমার অ্যান্সার দিবা কি বলতো ডেমোক্রিটাস। কখন? খ্রিস্টপূর্ব কত অব্দে বলতো 400 অব্দে। মাথায় রেখো, এমসিকিউর জন্য কিন্তু ইম্পর্টেন্ট। এলা বইয়ে আছে, হ্যাঁ এলা বই থেকে ভালো করে পড়বা। দেখো পরমাণুর জনককে, অ্যান্সার কি জন ডাল্টন। তিনি বলেছিলেন যে সব পদার্থ গঠিত হয়েছে ক্ষুদ্রতম অবিভাজ্য কি নিয়ে বলতো কণিকা বা কি নিয়ে পরমাণু নিয়ে। এটা হলো ডাল্টনের একটা মতবাদ যে সকল পদার্থই তৈরি হয়েছে বা গঠিত হয়েছে ক্ষুদ্র অবিভাজ্য। ওই যে অবিভাজ্য মানে কি, যে অ্যাটমোস পরে আসলাম না, মানে সবাই ধারণা করতো আগে যে অ্যাটমকে বা পরমাণুকে ভাগ করা যায় না, তাই তিনি বলছে অবিভাজ্য কি কণিকা বা পরমাণু নিয়ে। অবিভাজ্য কণিকার নামই হলো কি পরমাণু, কিন্তু আসলে বর্তমানে তো পরমাণুকে ভাগ করা যায়। ওকে, দেখো এবার অণু বা মলিকিউল কাকে বলে। ওই যে একটু আগে আমি তোমাকে বলছি কিন্তু যে একা থাকলে পরমাণু, একের অধিক হলে কি অণু। সেটা একই মৌল হতে পারে, ভিন্ন ভিন্ন মৌল হতে পারে। একই মৌল হলে পরে তুমি অণু বলতে পারবা, ভিন্ন ভিন্ন মৌল একসাথে যুক্ত হলে তাকে কি বলতে পারবা বলতো অণু বলতে পারবা। যেমন দেখো যে দুই বা দুইয়ের অধিক সংখ্যক একই মৌলের অথবা কি ভিন্ন ভিন্ন মৌলের, আমি আবারও বলি, আমি একটু আগে বলছি একই মৌল হতে পারে আবার কি ভিন্ন ভিন্ন মৌল হতে পারে। মৌলের পরমাণু পরস্পরের সাথে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে মানে যুক্ত থাকলে তাকে আমরা অণু বা মলিকিউল বলি। ভাইয়া মলিকিউল কি ইংরেজিতে কিন্তু আসে, দেখো অনেকবার বোর্ড পরীক্ষায় কিন্তু প্রশ্নটা আসছে। এর প্রশ্ন হলো আমার যে মজার একটা বিষয় ফলো করো, N2 শুধু N এ হলো কি বলতো এ হলো পরমাণু, বাট N2 এ হলো কি অণু। এই যে H2 তার মানে কি শুধু H হলো কি পরমাণু, বাট H2টা কি অণু। শুধু Cl কি পরমাণু, বাট Cl2 কি অণু। তাহলে একই জিনিস দেখো এখানে, দেখো তো এটা যে মজার বিষয় ফলো করে, একই মৌল কি একাধিক রয়েছে, একই মৌল কি একাধিক রয়েছে, একই মৌল একাধিক রয়েছে। এগুলোকে বলা হয়, মনে রাখবা, যেখানে বলা হয়েছে যে একই মৌলের কি তোমার হচ্ছে একই মৌলের কি অনেকগুলো পরমাণু, মানে 2 বা 2 এর কি অধিক সংখ্যক পরমাণু। অথবা একটা বিষয় ফলো করো যে H2O, এখানে দুইটা কি
হাইড্রোজেন আর একটা কি অক্সিজেন। তার মানে একই মৌল দুইটা, আবার অন্য আরেকটা মৌল যুক্ত হয়েছে। তার মানে কি 2 বা 2 এর চেয়ে বেশি সংখ্যক ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু। যেমন হাইড্রোজেন একটা মৌল, অক্সিজেন কি আলাদা মৌল। তাহলে ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু যুক্ত হয়েও কি তৈরি করে বলতো, অণু তৈরি করে। যেমন কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন সালফাইড, অনেকগুলো তোমার হচ্ছে এরকম শত শত যৌগ আছে, যাদেরকে আমরা কি বলতে পারি বলতো, অণু বলতে পারি। সুতরাং মনে রাখবা, অণু একই মৌল একাধিক হতে পারে, অথবা ভিন্ন ভিন্ন মৌল কি বলতো যুক্ত হয়ে অণু তৈরি করতে সক্ষম। ক নাম্বারে যে কিন্তু সংখ্যাগুলো আসে ভালো করে পড়িও, হ্যাঁ। ওকে, এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, তোমাদের কোনো প্রয়োজন হলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবা। দেখো এবার কি বলছে, যে অণু এবং পরমাণুর মধ্যে পার্থক্য। এখানে সুন্দর একটা ছক দেওয়া আছে, এই ছকটা যদি একটু কষ্ট করে পড়ে ফেলো, ছোট করে দিই, হ্যাঁ। ওকে, এই ছকটা যদি সুন্দর করে পড়ে ফেলতে পারো, তাহলে তোমার এখান থেকে খ মার্কের একটা কোশ্চেন আসার সম্ভাবনা আছে, কিন্তু অণু এবং পরমাণুর মধ্যে পার্থক্যটা। তো দেখো কি বলছে, অণু কি, আচ্ছা আগে পরমাণু আমরা পড়ে আসি। পরমাণু কি, পরমাণু হলো মৌলিক পদার্থের কি ক্ষুদ্রতম কণা। পরমাণুর মধ্যে কিন্তু পরমাণু হলো মৌলিক পদার্থ। কেন মৌলিক পদার্থের কথা বলছে, কারণ এখানে ভিন্ন ভিন্ন কিছু থাকবে না, এখানে কিন্তু মৌলিক পদার্থ। বাট অণুর বেলায় মৌলিক হতে পারে, আবার কি যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা হতে পারে। কেন, যেমন দেখো মৌলিক বলতে N2 বুঝাইলাম, এর মধ্যে নাইট্রোজেন ছাড়া কিছু আছে না। যদি একই জিনিস দ্বারা গঠিত তাহলে সেটাই তো কি মৌলিক। আর যৌগিক যেমন কি, যৌগিক যেমন ধরো পানি, দেখো এখানে কিন্তু হাইড্রোজেন আছে, আবার অক্সিজেনও আছে। তাহলে ভিন্ন ভিন্ন তোমার মৌল দ্বারা গঠিত, তাকে আমরা কি পদার্থ বলতে পারি, যৌগিক পদার্থ বলতে পারি। তাই বলছে মৌলিক বা যৌগিক উভয় পদার্থেরই কি বলতো ক্ষুদ্রতম কণা, যার মধ্যে ওই পদার্থের সকল বৈশিষ্ট্য কি থাকে, বিদ্যমান থাকে, তাকে কি বলা হয়, অণু বলা হয়। বাট পরমাণুর বেলায় মনে রাখবা শুধুমাত্র কি মৌলিক পদার্থ, আর কিছুই না। যেমন তোমাকে যদি বলা হয় কার্বনের পরমাণু কোনটা, তুমি বলো সি। তুমি কি বলতে পারো যে CO2 কার্বনের পরমাণু? কখনো না, বলা যাবে না, শুধু সি। তার মানে কি একা একা আছে, তার মানে কি বলতো শুধুমাত্র কার্বন বিদ্যমান, তাহলে এটা কি পদার্থ, মৌলিক পদার্থ। এবার ফলো করো কি বলছে, পরমাণু সাধারণত স্বাধীনভাবে কি থাকতে পারে না, এদের স্বাধীন কোনো কি নাই, সত্তা নাই। কিন্তু অণু কি বলতো স্বাধীনভাবে থাকতে পারে, এদের স্বাধীন সত্তা আছে। যেমন তুমি বলতেই পারো H2 একটা পানির অণু, তোর কি স্বাধীন সত্তা আছে না? অবশ্যই আছে, ও কিন্তু একা থাকতে পারবে। পরমাণু সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, এই কথাটা খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবা। পরমাণু রাসায়নিক বিক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করতে সক্ষম, বাট অণু রাসায়নিক বিক্রিয়ায় সরাসরি অংশ নিতে পারে না। আমরা একটু আগে কিন্তু বলছি যে বিক্রিয়া করার সময় প্রথমে অণু ভেঙে অণুর ভিতরকার রাসায়নিক বন্ধনগুলো ভেঙে পরমাণুতে রূপান্তর হয়, সেই পরমাণুগুলো পরস্পরের সাথে যুক্ত হয়ে নতুন কোনো একটা যৌগ তৈরি করে। আশা করি বুঝতে পারছো, বা নতুন উৎপাদ তৈরি করে। এবার চলে আসে 4 নম্বর পয়েন্টে, কি বলছে, পরমাণুতে শুধুমাত্র মৌলিক পদার্থের কি ধর্ম বিদ্যমান। অবশ্যই যেহেতু মৌলিক পদার্থের, বাট এর বেলায় কি মৌলিকও আছে, আবার কি যৌগিক পদার্থের উভয়টারই বলতো ধর্ম বিদ্যমান। পরমাণু ভাঙলে ইলেকট্রন, প্রোটন এবং কি পাওয়া যায়, নিউট্রন পাওয়া যায়। ওই যে আমরা কিন্তু শুরুতে পড়ে আসলাম একটু আগে যে পরমাণু অবিভাজ্য, সেটা অনেক আগে ধারণা করা হইতো। বাট আধুনিক যে রসায়ন, এখানে কিন্তু পরমাণুকে ভাঙা যায়। পরমাণুকে ভাঙলে আমরা ইলেকট্রন, প্রোটন এবং কি পাই, নিউট্রন পাই। এগুলোকেও ভাঙা যায়, আমরা এই অধ্যায়ের মধ্যেই নিচের দিকে আলোচনা করছি, এগুলোকেও ভাঙা যায়, আমি দেখাচ্ছি একটু পরে। আর অণুকে ভাঙলে কি পাবো, 2 বা 2 এর অধিক কি একই বা কি ভিন্ন ভিন্ন মৌলের কি পরমাণু পাবো। যেমন তুমি যদি পানিকে ভাঙো তাহলে কি পাবা, হাইড্রোজেন পাবা 2টা, আর অক্সিজেন পাবা কি 1টা। সুতরাং তুমি ভিন্ন ভিন্ন মৌলের কি বলতো এক বা একাধিক কি বলতো পরমাণু পাবা, এটাই বলছে। লাস্টে পরমাণুর কিছু ধরন দেওয়া আছে, এখানে কিছু কি বলতো অণুর ধরন দেওয়া আছে। এখানে মোট 6টা পয়েন্ট দেওয়া, তোমার যদি খ মার্ক বা এসকিউর জন্য কখনো আসে 2 মার্কের জন্য, সুন্দর করে লিখে দিবা, হ্যাঁ। এগুলো খাতায় নোট করে ফেলে দিও, হ্যাঁ, সুন্দর করে খাতায় নোট করে ফেলে দিও। এবার চলে আসো মৌলের প্রতীক, পার্টটা খুবই ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। দেখো এটা কিন্তু অনেকবার বোর্ড পরীক্ষায় আসছে যে সিম্বল অফ এলিমেন্টস কাকে বলে। দেখো কোন মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়, ওই মৌলের কি বলতো প্রতীক বলা হয়। তাহলে কি নাম হতে পারে, ইংরেজি নাম হতে পারে, আবার কি ল্যাটিন নামও হতে পারে। এই মৌলের ল্যাটিন নামগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে, এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। আর ইংরেজি নাম তো এমনি জানো, যেমন হাইড্রোজেন, এটা একটা ইংরেজি নাম, এর প্রতীক কি H। কার্বন, এটা ইংরেজি নাম, এর প্রতীক কি বলতো C, প্রথম অক্ষর দিয়ে প্রকাশ করে। অক্সিজেন, প্রথম অক্ষর কি O। তুমি সহজেই কিন্তু বলতে পারবা। এক কথা, এই বড় নামের সংক্ষিপ্ত রূপটাই হলো কি বলতো তার প্রতীক। যেমন হাইড্রোজেন H, অক্সিজেন O, কার্বন C, এগুলো কিন্তু তার ওই মৌলটার কি বলতো প্রতীক। আশা করি বুঝতে পারছো। ছোট্টটার সঙ্গে বারবার আসে কিন্তু পরীক্ষায়। এবার দেখো প্রতীক লেখার নিয়ম। তাহলে নিয়ম 1, সাধারণত ইংরেজি নামের প্রথম অক্ষর দিয়ে প্রতীক লেখা হয়। ওই যে বললাম হাইড্রোজেন প্রথম অক্ষর কি H, তাই প্রথম অক্ষর দিয়ে তার প্রতীক লেখা হয়েছে। এক কথা, ইংরেজি বা ল্যাটিন নামের কি বলতো সংক্ষিপ্ত রূপ, এটাই হলো কি প্রতীক। নিয়ম 2,
দুই বা ততোধিক মৌলের ইংরেজি প্রথম অক্ষর যদি একই হয়ে যায় তখন তো বিপদ। ধরো তোমার মনে করো যে, যেমন আমি নিচের দিকে আসি একটু, যেমন দেখো কার্বন, কার্বন, ক্লোরিন, তোমার হচ্ছে কি বলে ক্যালসিয়াম, এরপরে কোবাল্ট, ক্যাডমিয়াম, ক্রোমিয়াম, সবারই দেখো প্রথমে কি আছে? সি, সবার প্রথমে সি। এখন তুমি যদি সি দিয়ে মোটগুলা প্রকাশ করো তাহলে তুমি মানে বলতে পারবা যে তোমার হচ্ছে এই মৌলের প্রতীক এইটা? বোঝানো যাবে না তো। এই জন্য যখন দেখা যায় যে তোমার এই ইংরেজি নামগুলোর প্রথম অক্ষর একই জিনিস হয়ে গেছে, তখন সাধারণত একটা মৌলকে প্রথম অক্ষর দিয়ে প্রকাশ করা হয়, আর বাদ বাকি যেগুলো থাকে ওগুলোকে যেগুলো কি বলতো দুইটা তো হচ্ছে অক্ষর নিয়ে প্রকাশ করা হয়। প্রথম অক্ষরটা বড় হাতের হয়, পরের অক্ষরটা কি বলতো ছোট হাতের হয়। এখানে নিয়মটা লেখা আছে, হ্যাঁ, এই যে লিখে দিছি আমি, যে দুই বা ততোধিক মৌলের ইংরেজি মানে প্রথম অক্ষর একই হলে যে কোনো একটি মৌলের প্রতীক প্রথম অক্ষর দিয়ে লিখতে হবে, যেমন কার্বন আমরা সি দিয়ে লিখছি, আর বাকিগুলোর ক্ষেত্রে প্রথম অক্ষর বড় হাতের ও আরো একটি ছোট হাতের অক্ষর দিয়ে লিখতে হবে। যেমন দেখো ক্লোরিন, তাহলে ক্লোরিনের বেলায় কি নেওয়া হয়েছে? সি আর কি এল। ক্যালসিয়ামের বেলায় কি? সি আর কি এ। তারপর তোমার হচ্ছে কোবাল্টের বেলায় কি? সি আর ও। ক্যাডমিয়ামের বেলায় কি? সি আর ডি। তারপর তোমার হচ্ছে ক্রোমিয়ামের বেলায় কি? সি আর কি আর। এভাবে তুমি একটা বড় হাতের একটা ছোট হাতের দিয়ে তুমি হচ্ছে প্রকাশ করবা। এরা আমাদের নির্ধারিত, এগুলা তুমি মনে রাখবে একটু জাস্ট দেখে। এগুলা অতটা ইম্পর্টেন্ট না, এগুলা পরীক্ষায় এভাবে দেয় না কিন্তু, বুঝছো? এমনি দিতে পারে যে প্রতীক কোনটা এরকম দিতে পারে, তবে তাও লেস ইম্পর্টেন্ট। বাট এই যে গ্রিন কালার করে দিছি আমি, ওটা লেখাই আছে এখানে, লিখে দিয়েছি আমি, এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরা কিন্তু একদম কানাগুরুর মতো মনে রাখা লাগে ভাই, এরা কিন্তু সেই লেভেলের ইম্পর্টেন্ট ভাই। বইয়ে কিন্তু একটা ভুল আছে, হ্যাঁ, এই যে মার্কারিটা ভুল আছে, এই বানানটা সঠিক করে নিও। আমি লিখে দিয়েছি নিচে, আমি একটু পর বলতেছি তোমাদেরকে যে কোন জায়গায় ভুল করছে মার্কারির। এটা দেখো, 1 নম্বর সোডিয়াম, সোডিয়ামের ল্যাটিন নাম কি? নেট্রিয়াম, নেট্রিয়াম। কপারের ল্যাটিন নাম কি? কাপরাম। পটাশিয়ামটা কি? ক্যালিয়াম। সিলভারটা কি? আর্জেন্টাম। টিনটা কি? স্টেনাম। অ্যান্টিমনি কি? স্টিবিয়াম। গোল্ড হলো অরাম। লেড হলো প্লাম্বাম। টানস্টান হলো উলফ্রাম। আয়রন হলো ফেরাম। আর মার্কারি হলো কি বলতো? হাইড্রার চেরাম। এখন প্রশ্ন হলো যে এইগুলো আমি কিভাবে পড়বো? প্রথম কথা হলো কোন কোন মৌলের ল্যাটিন নাম আছে, তোমাকে আগে এটা মনে রাখতে হবে যে কোন কোন মৌলের ল্যাটিন নাম বিদ্যমান। সব মৌলের তো ল্যাটিন নাম নাই, 118টা মৌলের মধ্যে সব মৌলের ল্যাটিন নাম নাই। যেগুলো ল্যাটিন নাম আছে তোমাকে এগুলো সুন্দর মতো মুখস্থ রাখতে হবে, নাম্বার 1। নাম্বার 2, এগুলার ল্যাটিন নাম কি, এই ল্যাটিন নামগুলো তোমাকে মনে রাখতে হবে। যেমন সোডিয়ামকে নাট্রিয়াম বলা হচ্ছে, এই জন্য দেখো সাধারণত তোমার সোডিয়াম, তাহলে সোডিয়ামকে ধরো এর বানানটা এরকম সোডিয়াম, তাহলে প্রথম অক্ষর কি? এস না? তাকে এস দিয়ে প্রকাশ করা উচিত ছিল না, বাট আমরা প্রকাশ করি কি দিয়ে? এন এ দিয়ে। সোডিয়াম হলো এন এ। কেন? কারণ এটা ল্যাটিন নামের কি বলতো প্রথম অক্ষর দিয়ে আমরা প্রকাশ করতেছি। সুতরাং মনে রাখবা এগুলো ল্যাটিন নাম, এগুলা কিন্তু আন্দাজে বলে কোনো লাভ হবে না, এগুলো ভালো করে মনে রাখতে হবে তোমাকে। যেমন কাপরাম, কপার, কপার হলো কি? সিইউ, এই যে কাপরাম থেকে আসছে। পটাশিয়াম, ক্যালিয়াম থেকে আসছে কে। তারপরে আর্জেন্টাম, এ দেখো এজি, এরা কিন্তু আর্জেন্টাম থেকে আসছে। এই স্টানাম বানানটা কিন্তু মাথার মধ্যে রেখে দিয়ে পরীক্ষা কিন্তু ঘোরায় অনেক সময়। দেখো এখানে কিন্তু ডাবল এন এর জায়গায় তোমার হচ্ছে একটা এন লাগায় দেয়, ইউএম এর জায়গায় এএম লাগায় দেয়, ভুলভাল করে কিন্তু তোমাকে অপশনগুলো দিয়ে 4টা অপশনে স্টানামই লেখা থাকবে, 4টা অপশনেই স্টানাম লেখা থাকবে, বাট বলবে কোনটা সঠিক, তখন কিন্তু তুমি ধরা খেয়ে যাবা। এই জন্য স্টানাম নামটা কিন্তু ভালো করে মনে রাখো, হ্যাঁ। ওকে, এবার সবগুলাই পড়বা। টানস্টানটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষা আসছে। এখানে প্রতীকটা কেমন যেন দেখো, টানস্টান সাধারণত টি দিয়ে প্রকাশ করা উচিত ছিল কিন্তু, বাট টানস্টানের ল্যাটিন নাম কি? উলফ্রাম, তাইকে প্রকাশ করা হয় কি দিয়ে? বড় হাতে ডাব্লু দিয়ে, এই যে ডাব্লু দিয়ে, মাথায় রেখো। লেড কেমন? প্লাম্বাম, মাথায় রেখো, খুবই ইম্পর্টেন্ট কিন্তু এগুলা। এবার মার্কারি, এই মার্কারিটা এবং টানস্টানটা বহুতবার আসছে ভাইয়া। যেমন তোমার হচ্ছে হাইড্রাজাইরাম, বইয়ে কি আছে শুনবা? বইয়ে ভুল কোন জায়গাতে আমি একটু বলে দিই, দেখো উপর দিকে নিয়ে আসি একটু। বইয়ে ভুল হচ্ছে, বইয়ে ভুলটা হচ্ছে কোন জায়গায় জানো? এই যে এই জায়গাতে এ দেওয়া নাই তোমাদের বইতে, এই জায়গাতে ওরা অন্য একটা যে ওয়ার্ড দিয়ে রাখছে, আমি তোমাকে দেখাই একটু, দেখালে বুঝতে পারবা। এই দেখো, এই দেখো ওরা বইতে হচ্ছে এখানে ইউ দেওয়া, বইতে হলে এখানে ইউ দেওয়া, বুঝছো? এখানে ইউ দেওয়া বইতে, আসলে ইউ আসলে হবে না, এখানে মূলত এ হবে, বুঝছো? এখানে মূলত এ হবে, এই জিনিসটা মাথায় রেখো। তোমরা এই সঠিকটা মনে রাখবা, পরীক্ষা আসলে কিন্তু সঠিকটাই দিবে, বইয়ের এই ভুলটা দেবে না কিন্তু। আর এর উচ্চারণটা আমি লিখে দিচ্ছি, অনেক উচ্চারণ করতে সমস্যা হবে। হাইড্রার জিরাম। ওকে, এবার চলে আসি নিচের দিকে আমরা। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য একদম মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষায় প্রশ্ন হয়, খুব আশা আসে।
এবার 11 নম্বরে চলে আসি আমরা। কি বলছে? সংকেত বা ফর্মুলা কি? কি বলছে যে সাধারণত কোনো অণুতে কি কি পরমাণু কতটি আছে তা প্রকাশ করার লিখিত রূপকে কি বলা হয় বলতো? সংকেত বলা হয়। একদম ইজি একটা জিনিস। তাহলে কোন একটা অণুতে কি কি পরমাণু, মানে কোন কোন মৌল আছে, কোন কোন মৌলের পরমাণু আছে এবং কতটি করে আছে, এই দুইটা জিনিস, কতটি আর কি কি। আমি আবারও বলি, কোন একটা অণুর মধ্যে কি কি পরমাণু কতটি করে আছে, এইটা প্রকাশ করার জন্য লিখিত রূপ, এই রূপটাকে বলা হয় কি বলতো? সংকেত। ভাইয়া এটা কিন্তু বোর্ড পরীক্ষা আসছে, ভালো করে পড়তে হবে। আমি এখানে একটু কষ্ট করে তোমাদের জন্য সুন্দর করে একটা চার্ট করে দিয়েছি। সেটা হলো দেখো, যেটা উপরে আমরা বলছিলাম ওই জিনিসটাকে বিস্তারিত লিখে দিয়েছি আমি। যেমন মৌলিক অণুর নাম, এখানে হলো যৌগিক অণুর নাম। দেখো মৌলিক অণুর নাম বলতে কি বোঝাচ্ছে? মৌলিক অণু বলতে বোঝাচ্ছে যে অণুর মধ্যে ওই মৌল ছাড়া আর অন্য কোনো মৌল তুমি পাবা না। যেমন নাইট্রোজেন, শুধু নাইট্রোজেন। হাইড্রোজেন, শুধু না হাইড্রোজেন। ক্লোরিনে শুধু ক্লোরিন। ফসফরাসে শুধু ফসফরাস। সালফারে শুধু সালফার। ওজোনে শুধু ওই অক্সিজেন। এই মানে অক্সিজেনের মধ্যে শুধু কি অক্সিজেন। তার মানে এখানে একই মৌল ছাড়া অন্য কোনো মৌল নাই, তাই একে বলা হচ্ছে কি বলতো? মৌলিক অণুর সংকেত। মানে মৌলিক বলতে বোঝাচ্ছে যাকে ভাঙলে আমরা ওইটা ছাড়া আর অন্য কোনোটা পাবো না, সেটা হলো কি বলতো? মৌলিক। আর যৌগিক মানে হলো যাকে ভাঙলে আমরা একাধিক রকমের পরমাণু পাবো। যেমন সোডিয়াম, অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন, সালফার, অক্সিজেন। তার মানে কি দেখো তো, ভিন্ন ভিন্ন রকমের মৌল না, ভিন্ন ভিন্ন রকমের মৌল না, এমনকি কতটি করে আছে। এই যে তিনটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, হাইড্রোজেন দুইটা, অক্সিজেন একটা, কতটি করে আছে, কি ধরনের মৌল আছে, এটাকে প্রকাশ করার জন্য যে লিখিত রূপ, এই লিখিত রূপকে কি বলি আমরা বলতো? সংকেত বলি। এটা কিন্তু পরীক্ষা আসতে পারে। এখান থেকে কি প্রশ্ন দিতে পারে? যে কোনো তোমার হচ্ছে একটা তোমার হচ্ছে দিবে, কি বলে, এই মানে অ্যাসিডের বা কোন একটা যৌগের নাম দিবে, বা কোন একটা ক্ষারের নাম দিবে, বা কোন একটা সংকেতের নাম দিবে, দিয়ে বলবে কি এর সঠিক সংকেত কোনটা, তোমাকে তখন খুঁজে বের করতে হবে। সুতরাং তুমি একটু কষ্ট করে পড়ে ফেলা দিও ওইগুলো। হ্যাঁ, ওকে। এবার একটা মজার বিষয়, সেটা হলো কি জানো, আমাদের শেষ হয়ে গেছে এই প্রথম পার্টটা প্রায়। একটা মজার বিষয় সেটা হলো এই যে সালফার, এই যে সালফার, এটার গঠন কার মতো জানো? এটার গঠন হলো, মনে রাখবা, মুকুটের মতো। মুকুটের মতো, মুকুটের মতো, বুঝছো? কখন এমসিকিউ যদি আসে মনে রাখবা সালফার S8, 8টা সালফার মিলে সালফারের একটা অণু গঠিত হয়, খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ। আবার ফসফরাসের বেলাও 4টা ফসফরাস মিলে একটা ফসফরাসের অণু তৈরি হয়, এগুলো কিন্তু এমসিকিউতে সরাসরি দিয়ে দেয়। আর এটা হলো ওজনের তোমার হচ্ছে সংকেত। এটা হলো কার? ওজনের সংকেত। কার সংকেত? ওজন। ওজন গ্যাস, ওজন গ্যাসের সংকেত হলো O3। এই তিনটা জিনিস ভালো করে মনে রাখলে কিন্তু পরীক্ষায় দিবে। মনে রাখবা ওজন গ্যাস হলো O3, সালফার হলো S8, আর P হলো কি বলতো? 4। এটা হলো ফসফরাস। ফসফরাস 4টা মিলে একটা ফসফরাসের অণু তৈরি করে, সালফার 8টা মিলে একটা সালফারের অণু তৈরি করে, আর ওজন হলো কি বলতো? 3টে অক্সিজেন মিলে একটা কি বলতো? ওজন গ্যাসের অণু তৈরি করে। আর প্রশ্ন হলো সালফারের গঠনটা কেমন? সালফারের গঠনটা হলো মুকুটের মতো। কার মতো? মুকুটের মতো। কার মতো বলতো ভাইয়া? মুকুটের মতো। চলে আসি আমরা নিচের দিকে, দেখো একটু, সেটা হচ্ছে যে এছাড়াও গঠন বোঝাতে গাঠনিক সংকেত ব্যবহার করা হয়। যেমন N2, মনে রাখবা একটা নাইট্রোজেন আর একটা নাইট্রোজেনের সাথে 3টা বন্ধন দিয়ে আবদ্ধ, আর একটা অক্সিজেন আর একটা অক্সিজেনের সাথে 2টা বন্ধন দিয়ে আবদ্ধ। আমরা এই বন্ধন নিয়ে আলোচনা করবো হলো পঞ্চম চ্যাপ্টারে, একদম বিস্তারিত ভেঙে ভেঙে খুঁটে খুঁটে শেখাবো। ওখানে যত প্রকার বন্ধন আছে আমরা প্রত্যেকটা বন্ধন বিস্তারিত শিখবো। সুতরাং আবার এই যে এখানে একাধিক বন্ধন দেওয়া, কোনটা সিগমা বন্ধন, কোনটা পাই বন্ধন, এই বিষয়গুলো আমরা সামনের ক্লাসগুলোতে শিখবো। এগুলো আছে 11 নম্বর চ্যাপ্টারে, যে তোমার হচ্ছে কোন একটা যৌগের মধ্যে কতগুলো বন্ধন থাকলে কোনটা সিগমা হয়, কোনটা পাই হয়, কিভাবে গঠিত হয়, এগুলো আমরা 11 নম্বর চ্যাপ্টারে শিখবো। এমনকি আমাদের পঞ্চম চ্যাপ্টারে কিন্তু রাসায়নিক বন্ধন নিয়ে আলোচনা করা, সেখানে আমরা কিন্তু বিস্তারিত বিষয়গুলো সম্পর্কে জানবো। মাথায় রেখো, শুধু মনে রাখো নাইট্রোজেন 3টা বন্ধন দিয়ে যুক্ত, আর অক্সিজেন 2টা বন্ধন দিয়ে যুক্ত। মনে রাখবা একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ, সেটা হলো নাইট্রোজেন গ্যাসটা 3টা বন্ধন থাকার কারণে এরা সহজে পরমাণুতে রূপান্তর হতে চায় না, তাই সহজে এরা বিক্রিয়াও করতে চায় না। এদের বিক্রিয়া করানোর জন্য প্রচুর পরিমাণে তাপশক্তির প্রয়োজন হয়। দেখো বায়ুমণ্ডলে কিন্তু 78 নাইট্রোজেন, কত ভাগ? এই নাইট্রোজেনের পরিমাণ কিন্তু বায়ুমণ্ডলে মনে রাখবা 78.01%। 100 ভাগের মধ্যে 78 ভাগে কি তোমার হচ্ছে নাইট্রোজেন। আর অক্সিজেন কত ভাগ বলো তো? 20.94%। এতটুকু হলো কি বলতো? অক্সিজেন। কোনো বইতে হয়তো 20-এর পরে এই সংখ্যাটা কিছু আপ ডাউন করা থাকতে পারে, সুতরাং তুমি বিভ্রান্ত হওয়ার কিছু নাই। মেইন পয়েন্ট মনে রাখবা, কোনো বই আবার 21%ও লেখা আছে। হ্যাঁ, সুতরাং বিভ্রান্ত হওয়ার কোনো কিছু নেই, একই রকম। 20-এর চাইতে বেশি, আর 78-এর চাইতে কি বলতো? বেশি। এখন প্রশ্ন হলো এত নাইট্রোজেন থাকার পরেও, এত অক্সিজেন থাকার পরেও এরা কেন বিক্রিয়া করে না? এটা তো বিক্রিয়া করে মানে বিষাক্ত গ্যাস তৈরি করে ফেলতে পারতো। মনে রাখবা এই নাইট্রোজেনের 3টা বন্ধন থাকার কারণে এরা
অত্যন্ত শক্তিশালী বন্ধনে আবদ্ধ থাকে। সুতরাং এদেরকে এই যেহেতু অণুরা N2 হলো অণু হিসেবে থাকে সবসময়, নাইট্রোজেনের দ্বিপারমাণবিক গ্যাস অণু হিসেবে থাকে, এরা কখন কিন্তু একা একা থাকে না, এরা সবসময় N2 অবস্থায় থাকে। যেহেতু একা থাকে না, একা থাকলে কি পরমাণু, দূরে থাকলে কি অণু। তো রাসায়নিক বিক্রিয়ায় কারা অংশগ্রহণ করে, একটু আগে পড়ে আসলাম আমরা, রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে হচ্ছে পরমাণু। সুতরাং আমাদের বায়ুমণ্ডলগুলোতে যেহেতু নাইট্রোজেনটা হচ্ছে অণু হিসেবে থাকে, সুতরাং এ সহজে কারোর সাথে বিক্রিয়া করে না। কখন বিক্রিয়া করে, যখন অত্যাধিক পরিমাণে তাপমাত্রা দেওয়া যায়। যেমন যখন বিদ্যুৎ চমকায় তখন কিন্তু 3000 ডিগ্রি সেলসিয়াস প্লাস তাপমাত্রা উৎপন্ন হয়, তখন কিন্তু এই নাইট্রোজেনের বন্ধন ভেঙে যায় আর নাইট্রোজেনগুলো পরমাণুতে রূপান্তর হয়। তখন কিন্তু তারা বিভিন্ন রকমের তোমার মানে যৌগের সাথে মানে বিভিন্ন রকমের তোমার হচ্ছে ওই অন্যান্য যৌগ তৈরি করে ফেলতে পারে। কেন? কারণ তখন তারা পরমাণুতে রূপান্তর হয়, আর পরমাণুতে রূপান্তর হলেই তখন দেখা যায় যারা বিভিন্ন রকমের কি যৌগ তৈরি করে ফেলতেছে। সুতরাং স্বাভাবিক অবস্থায় এমনি নর্মাল অবস্থায় এরা কিন্তু এই নাইট্রোজেন কিন্তু কারোর সাথে বিক্রিয়া করে না। আর বিক্রিয়া করলে আমরা টিকতে পারতাম ভাইয়া? এই বায়ুমণ্ডলের মধ্যে আমরা বসবাস করতেছি, এত নাইট্রোজেন, তার আমরা টিকে আছি কেমনে? কারণ এ কিন্তু নিষ্ক্রিয় গ্যাসের পরে সবচেয়ে বেশি নিষ্ক্রিয়। ও কারোর সাথে বিক্রিয়া করতে চায় না, সহজে কারোর সাথেই করতে চায় না। যখন অতিরিক্ত তাপমাত্রা দেওয়া হয় বা ওই রকম উপযুক্ত মাধ্যম তৈরি করা হয়, তখন কিন্তু সে কি বলতো রিয়াকশন অংশগ্রহণ করে। তখন এই বন্ধন ভেঙে গিয়ে পরমাণুতে রূপান্তর হয়, তখন দুইটা আলাদা আলাদা এন হয়ে যায়, এই পরমাণুগুলো তখন কি বিক্রিয়া অংশগ্রহণ করে। আশা করি আমার কনসেপ্টটা বুঝতে পারছো কি বলতে চাইছি আমি। এবার চলে আসো, নিশ্চিতই বলছে যে অণুতে কোনো কোনো পরমাণু কতটি আছে তা প্রকাশ করা হয় আণবিক সংকেতের সাহায্যে, যেমন এই যে ক্যালসিয়াম ক্লোরাইড বা পানি ইত্যাদি। এবার এখান থেকে চলো আমরা বোর্ডের দুইটা কোশ্চেন সলভ করি। সিলেট বোর্ডে একটা আসছে, দিনাজপুর বোর্ডে একটা আসছে। কি কোশ্চেন করছে হলো Cl2 এবং 2Cl এর মধ্যে পার্থক্য লাগবে। অলরেডি আমি বলে দিয়েছি কিন্তু এই প্রশ্ন বোর্ড পরীক্ষায় আসে। বা 2N এবং N2 এর মধ্যে পার্থক্য কি বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। ভাই মনে রাখবা, এরকম প্রশ্ন আসলে প্রথমে তুমি আগে পরমাণুর সংজ্ঞা দিবা, এরপরে অণুর সংজ্ঞা দিবা, এরপরে কি করবা তুমি বলবা Cl2 তার মানে কি। দেখো তো Cl2 মানে কি, দুইটা পরমাণু, আর 2Cl তার মানে কি সেই Cl একা একা আছে, কিন্তু এরকম Cl কয়টা আছে, দুইটা আছে। বাট Cl2 বলতে এখানে বোঝাচ্ছে হলো দুইটা ক্লোরিন একসাথে যুক্ত। আবার এখানে এটা মানে কি জানো, 2N, এর মানে হলো একটা নাইট্রোজেন এরকম একা একা কয়টা নাইট্রোজেন আছে, দুইটা নাইট্রোজেনের পরমাণু আছে। বাট যখন N2 তুমি বলবা তখন এটা বলতে বোঝাচ্ছে যে দুইটা নাইট্রোজেনের পরমাণু একসাথে কি যুক্ত। সুতরাং আমি বলতেই পারি যে এই যে 2N এটা হলো নাইট্রোজেনের পরমাণু, দুইটা পরমাণু, আর N2 হলো নাইট্রোজেনের কি অণু। সুতরাং বলাই যায় যে Cl2 হলো ক্লোরিনের অণু, 2Cl হলো ক্লোরিনের পরমাণু, 2N হলো নাইট্রোজেনের পরমাণু, N2 হলো নাইট্রোজেনের কি অণু। প্রথমে সংজ্ঞা দিবা, এরপরে সুন্দর করে ব্যাখ্যা করে দিবা। আশা করি তোমাদের আর এর মধ্যে কোনো অসুবিধা নাই। আমাদের একটা ছোট্ট ফেসবুক পেজ আছে, নাম হলো কেমিস্ট্রি মজা, এই নামে ইউটিউব চ্যানেলও আছে। তোমরা সেখানে গিয়ে ভিডিওগুলো দেখে নিতে পারো, বা তোমরা হচ্ছে সেখান থেকে হচ্ছে আমাদের পেজ আছে, পেজে গিয়ে শর্ট ভিডিওগুলো দেখতে পারো, আমাদের সাথে যোগাযোগ করতে পারবা তোমরা এর মাধ্যমে। হ্যাঁ, তোমাদের যে কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবা। এবার চলে আসো, আমরা চলো এই অংশ থেকে আমরা এমসিকিউ প্র্যাকটিস করি। হ্যাঁ, এই অংশটা কিন্তু বলছি আমি, এই অংশটা হলো ক মার্কের জন্য, এই অংশটা হলো এসকিউ বা খ মার্কের জন্য এবং এমসিকিউর জন্য। এটা কিন্তু এখান থেকে কিন্তু সৃজনশীলের গ বা ঘ করা হয় না, নির্দিষ্ট কিছু জায়গা আছে যেখান থেকে সৃজনশীল আসে, আমরা সেগুলো শিখবো ইনশাল্লাহ। চলো দেখা যাক এখান থেকে কি প্রশ্ন আসছে। বাবা, প্রথম প্রশ্ন দেখো কতবার আসছে ভাইয়া, কতবার প্রশ্নের আসার সংখ্যাই বেশি, দেখছো কতবার আসছে। মানব শরীরে মোট কত ধরনের ভিন্ন ভিন্ন মৌল আছে? বাহ, সুন্দর প্রশ্ন, একটু আগে পড়ে আসছে কিন্তু। কত ধরনের বলো তো? 26 ধরনের। কত ধরনের? 26 ধরনের, ডি নাম্বার। প্রকৃতিতে প্রাপ্ত মৌলের সংখ্যা কতটি? প্রকৃতিতে পাওয়া যায় 98টি, আর বাদ বাকি 20টা কি ল্যাবে প্রস্তুত করা হয় কৃত্রিমভাবে, মানুষ বানায় ফেলে। এবার চলে আসো, কোনটি যৌগিক পদার্থ? দেখো লোহাকে ভাঙলে এই লোহা ছাড়া কিছু পাওয়া যায়, সুতরাং এটা উত্তর হবে না, কারণ এটা মৌলিক পদার্থ। রূপাকে ভাঙলে রূপা ছাড়া কিছু পাওয়া যায়, এটা উত্তর হবে না, তাহলে এটা মৌলিক পদার্থ। সালফার এসে টিকটকে পড়ে আসলাম, 8টাই সালফারের পরমাণু, সুতরাং মনে রাখবা সালফারের মধ্যে সালফার ছাড়া কিছু নাই, সুতরাং এই 3টাই কিন্তু কি বলতো মৌলিক পদার্থ। বাট আমাকে প্রশ্ন চেয়েছে কি যৌগিক পদার্থ কোনটা, অ্যান্সার হবে কি মোম। কেন মোম? কারণ মোম হচ্ছে হাইড্রোকার্বন। কি কার্বন? হাইড্রোকার্বন কি ব্রেনে প্রশ্ন আসলো, মনে রাখবা কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগকে বলা হাইড্রোকার্বন। মোমের মধ্যে পাওয়া যায় কার্বন এবং কি বলতো হাইড্রোজেন। তো দেখো তো ভিন্ন ভিন্ন মৌল পাওয়া যায়, জন্য আমি বলতে পারি মোম হলো কি বলতো যৌগিক পদার্থ। এবার চলে আসো, কি বলছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকার নাম কি? একটু আগে শিখছি, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকার নাম কি বলতো পরমাণু। এবার চলে আসো,
নাইট্রোজেন অণুতে কতটি পরমাণু বিদ্যমান? নাইট্রোজেন অণু, দেখো নাইট্রোজেনের অণু মানে কি N2, কটা পরমাণু বলো তো? 2টা পরমাণু বিদ্যমান। অ্যান্সার কি? বি নাম্বার। এটা সহজ, একদম সহজ, বোর্ডের প্রশ্ন, দেখছো এটা সব বোর্ডে আসছে, এগুলো সব বোর্ডের প্রশ্ন, কত ইজি ইজি কোশ্চেন করে। এবার চলে আসি আমরা নিচের দিকে, চলে আসি নিচের দিকে। কি বলছে যে তোমার হচ্ছে সোডিয়ামের ল্যাটিন নাম কোনটা? সোডিয়াম Na, নেট্রিয়াম, নেট্রিয়াম কোথায় আছে দেখো তো? নেট্রিয়াম যে ডি নাম্বারটা। এবার চলে আসছে টানিস্টান মৌলের ল্যাটিন নাম কোনটা? টানিস্টান, একটু আগে বলছি টানিস্টানের ল্যাটিন নাম হলো কি? উলফ্রাম। কোথায় আছে উলফ্রাম দেখো তো? এই যে উলফ্রাম, একে ডাব্লিউ দিয়ে প্রকাশ করা হয়, কিন্তু এর প্রতীক হলো ডাব্লিউ। দেখো কতবার বোর্ডে আসছে, দেখছো কত ইম্পর্টেন্ট। এবার কি বলছে যে কোনটি অ্যান্টিমনির সংকেত? আর্জেন্টাম তো সিলভারের সংকেত, অরাম গোল্ডের সংকেত, স্ট্যানাম আর স্টিবিয়াম। দেখো অ্যান্টিমনি, অ্যান্টিমনির প্রতীক হলো কি? SB। তো এটা কি SB? বি কোথাও আছে? নাই। তাহলে বি কোথায় আছে? দেখো বি, এতে এসও আছে বিও আছে, তাহলে অ্যান্সার কি? ডি নাম্বার। এটা হলো SN, এটা টিনের প্রতীক, মনে রাখবা, স্ট্যানাম। তাহলে অ্যান্সার ডি হবে। অ্যান্টিমনির ল্যাটিন নাম কোনটা? একই জিনিস, তোকে বানানটা এখানে অ্যান্টিমনি বানান দুটো আলাদা করে লিখছে। তাহলে অ্যান্টিমনির ল্যাটিন নাম কোনটা? একটু কি বললাম কি? স্টিবিয়াম। কোথায় আছে স্টিবিয়াম? এর অ্যান্সার কি? বি নাম্বারটা, স্টিবিয়াম। এবার চলে আসো পরবর্তী MCQতে। কি বলছে? বলছে কোনটি ল্যাটিন ভাষা থেকে গৃহীত? তো ল্যাটিন ভাষা থেকে কোনটা গৃহীত দেখো তো? ল্যাটিন ভাষা ক্যালসিয়াম, ক্যালসিয়াম তো ল্যাটিন ভাষায় না, আমরা পড়ে আসলাম ক্যালসিয়ামই, ক্যাডমিয়ামও হবে না, ক্রোমিয়ামও হবে না। অ্যান্সার হবে কোনটা বলো তো? সি নাম্বারটা, আর্জেন্টাম, ওই যে AG, আর্জেন্টাম, সিলভারের ল্যাটিন নাম, অ্যান্সার সি হবে। টিনের প্রতীক কোনটা? টিনের প্রতীক এই মাত্রই আমি বললাম, এটা তো অ্যান্টিমনির প্রতীক, এটা হলো লেডের প্রতীক, এটা হলো কি? টাইটানিয়ামের প্রতীক, TI। সুতরাং অ্যান্সার কোনটা হবে বলো তো? এইটা, SN। ল্যাটিন ভাষা থেকে গৃহীত প্রতীক কোনটি? ল্যাটিন ভাষা থেকে গৃহীত। নাইট্রোজেন তো ল্যাটিন ভাষা থেকে আসে নাই, বাট এই যে ল্যাটিন ভাষা থেকে কোনটা আসছে? ক্যালিয়াম। পটাশিয়ামের প্রতীক কি? ক্যালিয়াম, মানে পটাশিয়ামের ল্যাটিন নাম কি? ক্যালিয়াম, ওর প্রতীক কি? কে। সুতরাং ল্যাটিন ভাষা থেকে গৃহীত কোনটা বলো তো? কে। কোবাল্ট হবে না, ক্যালসিয়ামও হবে না। টানস্টানের প্রতীক কোনটা? ওই যে উলফ্রাম, ডাব্লিউ। পটাশিয়াম এর ল্যাটিন নাম কোনটা? এই মাত্রই বললাম, পটাশিয়ামের ল্যাটিন নাম কি বলতো? ক্যালিয়াম। কোথায় আছে? এই যে ক্যালিয়াম। এরপরে কি বলছে? কোন প্রতীকটি ল্যাটিন নাম থেকে নেওয়া হয়েছে? কোনটা? ফ্লোরিন হবে না, কপার, এই যে কপার, কাপরাম, অ্যান্সার সি, বি নাম্বারটা। এটাও হবে না, এটাও হবে না, অ্যান্সার কোনটা হবে বলো তো? কাপরাম, বি। এবার কি বলছে? সিলভার মৌলের প্রতীক কোনটা? সিলভার ইজ আর্জেন্টাম, AG। টিনের প্রতীক কোনটা? টিন SN, কোথায় আছে? এই যে SN, স্ট্যানাম। মার্কারিয়াল ল্যাটিন নাম কোনটা? ওই যে এই দেখো বোর্ডে কিন্তু পরীক্ষার সময় কিন্তু সঠিক করে লিখে দিয়েছে, দেখছো? বইয়ে ভুল থাকলে ওই যে কিন্তু সঠিক করে লিখে দিয়েছে, হাইড্রাজিরাম, মাথায় রাখবা। এবার হচ্ছে কি বলছে? টানিস্টান মৌলের তোমার হচ্ছে প্রতীক কোনটা? ওই একই জিনিস, আবারও আসছে অন্য বোর্ডে, ডাব্লিউ। এরপরে অ্যান্টিমনি মৌলের প্রতীক কোনটা? আবারও একই জিনিস আসছে ঘুরে ফিরে, অ্যান্সার কোনটা হবে বলো তো? অ্যান্টিমনি কোনটা হবে? অ্যান্টিমনি বি নাম্বারটা, টিনের প্রতীক। আর কি আছে? না, এখানে দেখো উত্তর দেওয়া আছে, উত্তরগুলো তোমরা মিলিয়ে নিও। হ্যাঁ, এখান থেকে উত্তরগুলো তোমরা মিলিয়ে নিও। আমরা ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে পার্ট 2 শুরু করব। পরবর্তী আমাদের ক্লাস হবে হচ্ছে পার্ট 2 এর উপরে। এটা হলো মূল বইয়ের তোমার 3.5 এর যে অংশটা, এই অংশটা তোমরা পার্ট 1টা সুন্দর মতো কমপ্লিট যদি করে থাকো, তাহলে অবশ্যই পার্ট 2 ক্লাসটা করবা। এভাবে তুমি এই চ্যাপ্টারে মোট 6টা ক্লাস নিব আমি, আর লাস্টে একটা হয়তো সিকিউ এর উপরে বিস্তারিত ক্লাস নিতে পারি। এই মোট 7টা ক্লাস, এই 7টা ক্লাস তুমি যদি ভালো মতো ফলো করো, আশা করি তোমার কেমিস্ট্রির এই চ্যাপ্টারটা অর্থাৎ 3 নাম্বার চ্যাপ্টারে কোনো প্রকার কোনো সমস্যা থাকার কথা না। এমনকি বই তুমি এখন খালি জাস্ট পড়ে দেখো, দেখো বইটা কত মজা হয়ে গেছে, এত সুন্দর করে গুছাই দিছি পড়াগুলা। কিন্তু সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।